জৈব যৌগ একটি প্রশ্ন সলভ করলে মেডিকেলের জন্য 70% প্রিপারেশন হয়ে যাবে। কি চমৎকার না ব্যাপারটা? এইটাই হচ্ছে ব্যাপার। তোমরা বলছিলা যে অর্গানিকে তোমাদের প্রচুর সমস্যা, কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে বা বড় প্রশ্ন আসলে বা বড় বড় অপশন আসলে কি করব, সেটা নিয়ে তোমরা প্রচুর হিমশিম খেয়েছো বাবারা। আশা করি এই হিমশিম খাওয়াটা আর থাকবে না। প্রশ্ন কিভাবে সলভ করতে হয় তুমি আজকে শিখে যাবা, এবং এমন একটা প্রশ্ন তোমাকে দেখাবো যেই প্রশ্নটা সলভ করলে তোমার অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রির প্রায় 60 to 70% প্রিপারেশন এখানেই হয়ে যাবে। ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার দেখা হয়ে যাবে। এটা নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি আমার সাথে থাকো, আমরা দেখি কত দূর কি করা যায়। অর্গানিক হ্যাকস বাই বস এই সিরিজটা নিয়ে চলে আসছি। দেখো, চলো আমরা প্রশ্নটা একটু দেখি। নিচের কোনটি সত্য? ওকে, গুড। কোনটা সত্য কথা বলছে, তার মানে সত্য কথা কে বলছে সেটা আমরা দেখব। প্রথম অপশনটা দেখো, অ্যানিলিনের নাইট্রেশন অর্থপ্যারা অবস্থানে ঘটে, একটা কথা বলছে। তাহলে আমরা আগে এ নম্বর অপশনটা বিবেচনা করি। এ নম্বর অপশনটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি। চলো, অর্থপ্যারা নিয়ে কথা আসছে। সো আমরা অর্থপ্যারা অপশনের কথা যদি বলি, আমরা জানি এটা একটা বেনজিন। ভালো করে বুঝো, তুমি এই ক্লাসটা করবা, দেখবা তোমার 60% পড়াশোনা হয়ে গেছে একটা এমসিকিউ দিয়ে। এটা হচ্ছে একটা বেনজিন। এই বেনজিনের এইখানে কোনো একটা প্রতিস্থাপক থাকে। ধরে নাও এ একটা প্রতিস্থাপক থাকলো। এই প্রতিস্থাপকটা থাকার কারণে এ কিন্তু ডিপেন্ড করবে, মানে এইটার উপরে ডিপেন্ড করবে যে কোনো একটা মৌল এসে এর সাথে যদি অ্যাড হয় কোন অবস্থানে অ্যাড হবে। দেখো, এইটাকে যদি 1 নম্বর কার্বন বলি, তাহলে এটা 2, 3, 4, 5, 6 নম্বর কার্বন। তাহলে এইটা, 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 এইগুলাকে বলা হয় অর্থ। অর্থ, এইটাকে বলা হয় প্যারা অবস্থান, রাইট? আর এই দুইটা জায়গা 3 এবং 5, এই দুইটা জায়গাকে বলা হয় মেটা অবস্থান। তাহলে এখন আমি তোমার কাছে দিলাম, মনে করো, মনে করো এটা একটা বেনজিন, এইখানে CH3 আছে, এবং এইটার সাথে তোমাকে আমি বসাইতে বলছি সালফাইড SO3H, সালফোনেশন করতে বলছি। কোথায় অ্যাড করবা? তুমি চিন্তা করতে হবে তখন, এই যে মূলকটা আছে, এই মূলকটা যে আছে এ অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা একটু দেখি, এইটা যদি অর্থপ্যারা নির্দেশক হয় তাহলে এইটাকে এনে আমি এইখানে বসাই দিব, রাইট? বা এইখানেও বসাইতে পারি, রাইট? অথবা এইখানেও বসাইতে পারি, অর্থপ্যারা অবস্থানে বসাই দিলাম। ক্লিয়ার? তাহলে এইটা যদি আবার এইখানে CH3 না দিয়ে আমি তোমাকে দিতাম CHO অ্যালডিহাইড, তখন কিন্তু মেটা অবস্থানে যুক্ত হয়ে যাইতো। তাহলে অর্থপ্যারা কিভাবে চিনবো, মেটা কিভাবে চিনবো, তাই না? মনে রাখতে হবে, বেনজিনের এই যে কার্বনটা আছে না, 1 নম্বর কার্বন, এই কার্বনে যেই পরমাণুটা যুক্ত তার একক বন্ধন আছে কিনা। কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা যাবে না। যদি একক বন্ধন থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে হবে অর্থ প্যারা নির্দেশক। বুঝো ভালো করে, সে হবে কি অর্থ প্যারা নির্দেশক। যদি ডাবল বন্ড থাকে, দেখো অ্যালডিহাইড, তাহলে কার্বনের সাথে অক্সিজেনের কি ডাবল বন্ড আছে না, তাহলে সে হবে, এখানে দ্বিবন্ধন যদি থাকে তাহলে চোখ বন্ধ করে বলতে পারো সে হবে মেটা নির্দেশক। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছি আমরা? তাহলে আমরা আরেকটু দেখি। তোমাকে আমি দিলাম CH3 এমন থাকলো, তুমি দেখো এর একক বন্ধন আছে কিনা, আছে। তোমাকে দিলাম NH CO CH3, দেখো তো এই নাইট্রোজেনটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে বন্ধনটা, এটা বেনজিনের সাথে যুক্ত হবে না? অবশ্যই এটা বেনজিনের সাথে যুক্ত হবে। তাহলে এই যে কার্বনের সাথে অক্সিজেনের যে ডাবল বন্ড আছে, এটা কিন্তু আমাদের হিসাবে আসবে না। দেখতে হবে বেনজিনের কার্বনের সাথে কে অ্যাড আছে, ভালো করে বুঝো যে বেনজিনের সাথে কিন্তু নাইট্রোজেন অ্যাড আছে। নাইট্রোজেনের 3টা হাত, একটা হাত তো বেনজিনের সাথে, একটা হাইড্রোজেনের সাথে, আর একটা কার্বনের সাথে একক বন্ধন আছে। ওকে, হ্যালোজেন গুলা এক্স দিয়ে দিলাম, ক্লোরিন, ফ্লোরিন, বোরোমিন, আয়োডিন থাকতেই পারে। হ্যালোজেন গুলা কি হবে, একক বন্ধন আছে। ওকে, গুড। আর কি হইতে পারে, NH2 অ্যামিন, একক বন্ধন আছে। তাহলে এরা কি হবে,
সবার মধ্যে দেখো একক বন্ধন আছে, তাহলে কি হবে বলতো, এরা সবাই কিন্তু অর্থ প্যারা নির্দেশক। কি নির্দেশক বাবারা? অর্থ প্যারা নির্দেশক। দ্যাট মিন্স তোমার কাছে যদি এরকম একটা বেনজিন দিয়ে দেয় এবং এইখানে NH CO CH3 দিয়ে দেয় এবং বলে এইটার সাথে তুমি ক্লোরিন অ্যাড করো, কোথায় যুক্ত করবা? ক্লোরিন কি জিনিস এটা দেখার দরকার নেই, তোমাকে দেখতে হবে বেনজিনের সাথে অ্যাড কি আছে, তাহলে তুমি অর্থপ্যারাতে অ্যাড করে দিবা। বোঝা গেছে না? ওকে, এখন চিন্তা করো অ্যালডিহাইডের কথা, চিন্তা করো তো, CHO ডাবল বন্ড আছে না নাই? আছে। Na2 এর কথা চিন্তা করো তো, NO2 নাইট্রোমূলক, নাইট্রোজেনের আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড আছে না নাই? আছে। সালফোনেশনের ক্ষেত্রে SO3H এই মূলকের কথা চিন্তা করো তো, ডাবল বন্ড আছে না নাই? আছে। তাহলে এইটার পরে তুমি দেখো আর কার কথা বলা যায়, COOH অ্যাসিড, বেনজোইক অ্যাসিড হইতে পারে, ডাবল বন্ড আছে না নাই? আছে। দ্যাট মিন্স এরা কিন্তু মেটা নির্দেশক। এটা কি নির্দেশক? চোখ বন্ধ করে আমরা বলতে পারি এটা হলো মেটা নির্দেশক। হুইচ মিন্স তোমার এইখানে যদি বেনজালডিহাইড থাকে CHO, সেইখানে তুমি ক্লোরিন অ্যাড করতেছো, সে ক্লোরিন তো দেখার দরকার নেই কাকে আমি অ্যাড করতেছি, তাহলে অবশ্যই অবশ্যই সেটা মেটা অবস্থানে যুক্ত হবে, কারণ অ্যালডিহাইড মূলক এইটাতে ডাবল বন্ড আছে, বুঝো ভালো করে। তাহলে এই যে মেটা অবস্থানে ক্লোরিন অ্যাড করে দিলাম। ক্লিয়ার? এখন দেখো যে জিনিসটা আরো এখান থেকে জানতে হবে, বেনজিন বলয়কে কে সক্রিয় করে, বেনজিন বলয়কে কে নিষ্ক্রিয় করে? সোজা কথা, চোখ বন্ধ করে অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধিকারী, সক্রিয়তা বৃদ্ধি করে। বোঝা গেছে? মেটা নির্দেশক, মেটা নির্দেশক বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে। বুঝছো? দেখো একটা মাত্র অপশনের মধ্যে কিন্তু আসি, তোমার টোটাল জৈব যৌগের 60% আমি কভার করে দিব, তুমি একটু আমার সাথে থাকো। দেখো একটা MCQ দিয়ে, তাহলে মেটা নির্দেশক হচ্ছে সক্রিয়তা হ্রাস করে। তাহলে আমি যদি তোমাকে বলি এই জিনিসটার আনসার তুমি আমাকে দাও তো, এটা একটা বেনজিন আছে, এইটা একটা হচ্ছে তোমার অ্যালডিহাইড আছে, বেনজালডিহাইড, আর এইখানে আছে হচ্ছে তোমার কি বলা যায়, মনে করো CH3 টলুইন। বলো তো সক্রিয়তার ক্রম কি হবে? তোমাকে একটু আগে আমি বলছি যে যারা অর্থপ্যারা নির্দেশক তারা সক্রিয়তা বৃদ্ধি করে, এটা কি অর্থপ্যারা না CH3? তার মানে সক্রিয়তা সবচাইতে বেশি হবে। আর মেটা নির্দেশক সক্রিয়তা হ্রাস করে, দ্যাট মিনস এর সক্রিয়তা কম হবে। আর বেনজিন তো মাঝখানে থাকবে, সক্রিয়তা থাকুক না থাকুক এটা তো মিডল জিরো, তাই না? তাহলে ব্যাপারটা এরকম হবে না সক্রিয়তা সিরিজটা? বুঝতে কি পেরেছো? তাহলে অর্থপ্যারা নির্দেশকের সক্রিয়তা সবচাইতে বেশি, বেনজিন থাকবে মাঝখানে, বেনজিনের চাইতেও কম, এই কারণে তো বলয়ের সক্রিয়তাটা হ্রাস করে দিছে, সেটা হচ্ছে মেটা নির্দেশক। কথা ক্লিয়ার বাবারা? এখন আসো, এইখানে ব্যতিক্রম আছে অর্থপ্যারাতে, এক্সেপশন। কেমিস্ট্রি মানে কি? ব্যতিক্রম। আর যেখানেই ব্যতিক্রম সেখানেই প্রশ্ন, রাইট? তাহলে এক্সেপশন হচ্ছে কে বলতো? হ্যালোজেন গুলা। এরা হচ্ছে চরম লেভেলের বদ, চরম বাটপার। এখানে একটা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট থাকে, আবেশীয় প্রভাব থাকে, তারপর মেটামারিজম থাকে, ওইগুলো এখন জানার দরকার নেই, যতটুকু বলতেছি যতটুকু নলেজটা তোমার দরকার তুমি সেটা নাও। ওকে, হ্যালোজেন, এই হ্যালোজেন গুলা করে কি? এরা তো অর্থপ্যারা নির্দেশক তুমি তো জানো, কিন্তু এরা সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। এরা কি গ্রুপ? সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। ক্লিয়ার? তাহলে হ্যালোজেন থাকা সত্ত্বেও আমি যদি ক্লোরোবেনজিনের কথা বলি, মনে করে এখানে তোমার কি আছে? বেনজিন আছে এবং ক্লোরোবেনজিন এইখানে দেওয়া আছে, ক্লোরোবেনজিন। তাহলে কার সক্রিয়তা বেশি? নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলতে পারো যে বেনজিনের সক্রিয়তা বেশি। কারণ কি? এটা তো অর্থপ্যারা নির্দেশক,
বলতে পারতো সক্রিয়তা বেশি, না এটা তো ব্যতিক্রম, কারণ হ্যালোজেন দেওয়া আছে, এর সক্রিয়তা কম হবে। ক্লিয়ার? এইটা হচ্ছে কাহিনী। এখন চলে আসো, তাহলে আমরা এ নম্বর অপশনটা আরেকবার একটু বলি। এ নম্বর অপশনটা ছিল যেটা, যে তোমার অ্যানিলিনের নাইট্রেশন করলে কি হয়। তুমি একটু চিন্তা করো, যে এতক্ষণ ধরে তো আমরা ইয়া পড়লাম তাই না, অর্থপ্যারা নির্দেশক। তাহলে তোমার কাছে যদি CH3 থাকে এবং তুমি তার নাইট্রেশন করো, যেহেতু CH3 মূলকটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে নাইট্রোমূলক যুক্ত করলে অবশ্যই অর্থপ্যারা অবস্থানে যুক্ত হবে, রাইট? এই যে অর্থপ্যারা অবস্থানে যুক্ত করে দিলাম, অর্থতে যুক্ত করলাম, থাক আর বেশি দূর বিক্রিয়া লিখলাম না, না লিখলে কোনো পসিবল সমস্যা নাই, কারণ অপশনে তো এই জিনিসটা আমার চাই নাই, ঠিক আছে? তাহলে নাইট্রোমূলক অ্যানিলিন, অ্যানিলিনের সংকেত কি? NH2, বেনজিন দিয়ে NH2। এই অ্যানিলিনের যদি নাইট্রেশন করি তাহলে নিঃসন্দেহে বলা যায় অর্থপ্যারা অবস্থানে যুক্ত হবে, রাইট? হয়ে গেল, তার মানে এ নম্বর অপশনটা সত্য। তুমি এটা দাগাই দিয়ে আইছো, তুমি মারা খেয়ে গাছে উঠে গেছো, বুঝতে পেরেছো? ব্যতিক্রম। আমি যদি অ্যানিলিনের এখানে মনে করো কি যুক্ত করব, অ্যালডিহাইড মূলক যুক্ত করলাম CHO, তাহলে অবশ্যই সেটা অর্থপ্যারা অবস্থানে যুক্ত হবে। ওকে, অ্যানিলিন যেহেতু অর্থপ্যারা নির্দেশক, যেখানে ইচ্ছা যুক্ত করে সবই হবে, শুধুমাত্র অ্যানিলিনের নাইট্রেশনটা ব্যতিক্রম বাবা। এই অ্যানিলিনের নাইট্রেশনটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে অ্যানিলিনের নাইট্রেশনটা কি বললাম? ব্যতিক্রম। এই অ্যানিলিনের নাইট্রেশন করলে, NO2 যুক্ত করলে, এটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। কি তৈরি করে বলো তো? NH3 অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, যেটা হচ্ছে মেটা নির্দেশক। এই কারণে অ্যানিলিনের নাইট্রোমূলকটা শুধুমাত্র নাইট্রোমূলক, এই একটাই, আর কোনোটা না। ওকে, ভালো করে বুঝো। এই অ্যানিলিনের নাইট্রোমূলকটা সব সময় কোথায় হবে বলো তো? মেটা অবস্থানে যুক্ত হবে। কথা কি বোঝা গেছে? ওকে, এরপরে চলে আসো, আমরা আর একটু টান দিয়ে বি নম্বর অপশনটা দেখে আসি। তাহলে দেখো, একটা অপশনের মধ্যে আমরা বেনজিনের টোটাল নির্দেশক নিয়ে কিন্তু পড়ে ফেলছি, তার মানে এ নম্বর অপশনটা অ্যানিলিনের নাইট্রেশন অর্থপ্যারা অবস্থানে ঘটে, এই অপশনটা ভুল, রাইট? বি নম্বর অপশনে দেখি, অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 3 ডিগ্রির বেশি বলছে। আমরা একটু বি নম্বর অপশনে জাস্টিফাই করা শুরু করি, চলো। আমরা এই সক্রিয়তার ক্রম, দ্যাট মিনস তোমাকে ক্রম সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? ক্রম সম্পর্কে জানতে হবে। দেখছো কত জিনিস আমরা জানতে পারতেছি। ফার্স্ট অফ অল আসো, আমরা যখন জৈব যৌগকে ভাগ করি, হ্যাঁ, আমরা তিনটা জিনিস পাই। মনে করো জৈব যৌগ, একটু বলে যাই তাহলে ভালো লাগবে। জৈব যৌগকে যদি ভাগ করি, একটা তুমি সুষম বিভাজন করতে পারো, আর একটা হচ্ছে বিষম বিভাজন করতে পারো, মানে অসম বিভাজন। সুষম বিভাজন, বিষম বিভাজন। সুষম বিভাজন করলে দ্যাট মিনস কি জিনিস দেখো তো, এই যে ক্লোরিন আছে, একই রকম দেখতে না ক্লোরিন পরমাণুটা? দুইটা পরমাণু একই রকম দেখতে, একে ভাগ করলে দুইটাই সেম জিনিস পাবা কিনা? তাহলে কেউ পজিটিভ নেগেটিভ এই ঘটনা তো ঘটতেছে না। তাহলে আমরা যেটা পাচ্ছি সুষম বিভাজনে ফ্রি র্যাডিক্যাল পাচ্ছি, বা মুক্ত মূলক, ফ্রি র্যাডিক্যাল। বিষম বিভাজনে নিশ্চয়ই HCl এর কথা চিন্তা করো, এটাকে যদি তুমি ভাগো, এটাকে তুমি একটু ভাঙার চেষ্টা করো তো, তাহলে H+ হবে, ক্লোরিন মাইনাস হবে। তাহলে বিষম বিভাজন করলে কাউকে পজিটিভ পাবো, কাউকে নেগেটিভ পাবো। যেহেতু জৈব যৌগের কথা বলছে, তাহলে কার্বন নিয়ে কথাবার্তা হবে। কার্বন তো জৈব যৌগের একটা মাদার এলিমেন্ট, রাইট? ওকে, তাহলে একটা পাবো কার্বোক্যাটায়ন। কি ক্যাটায়ন বলো বাবারা? কার্বোক্যাটায়ন। আর একটা পাবো কার্বানায়ন। এই কার্বোক্যাটায়ন, এটার আর একটা টার্ম আছে, খুবই হেভি একটা টার্ম, নাম হচ্ছে কার্বোনিয়াম আয়ন। কার্বোনিয়াম আয়ন, একই কথা। এইটা হচ্ছে, মনে করো CH3 আছে, এইটার মাথায় একটা পজিটিভ চিহ্ন দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন, মানে কার্বনের উপর পজিটিভ পাওয়ার আছে।
তোমার কাছে CH3 আছে, তুমি এইটার মাথায় একটা নেগেটিভ আয়ন দিয়ে দাও, তাহলে কার্বন আয়ন হয়ে গেল বা অ্যানায়ন হয়ে গেল। আমরা এদের সক্রিয়তার ক্রমটা একটু দেখব, সক্রিয়তার কি দেখব, ক্রম দেখব। একটা কথা আরেকটু বলে রাখি, দেখো শর্টকাট, তোমাকে মনে রাখতে হবে জিনিসগুলো, ঠিক আছে? এই যে মনে রাখার টেকনিকগুলো শেখো। দেখো ঘটনাটা কি বলতেছি, মজার ব্যাপার, ফ্রি র্যাডিকেল আর কার্বোক্যাটায়ন এদের ক্রম একই, এদের ক্রমটা একই। তার মানে ফ্রি র্যাডিক্যালের সক্রিয়তার ক্রম যেটা, কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম সেইটা। ওকে, আবার একটা ভালো কথা, কার্বোক্যাটায়নের যেটা সক্রিয়তার ক্রম, তার উল্টা করে দিলে কার্বনায়নের সক্রিয়তার ক্রম হয়ে যাবে। বুঝো ভালো করে কি বলছি, ভালো করে শোনো। সক্রিয়তা, একটা টার্মে থাকো, সক্রিয়তা ফ্রি র্যাডিক্যালের যেই ক্রমটা হবে, কার্বোক্যাটায়নের সেইটা হবে, কার্বনায়নের যে সেটা উল্টাই যাবে। ওকে, স্থায়িত্ব, স্থায়িত্ব ফ্রি র্যাডিক্যালের যেটা হবে, কার্বোক্যাটায়নের সেইটা হবে, কার্বন আয়ন এসে সেটা উল্টাই যাবে। আর অলওয়েজ মাথায় রাখবা, সক্রিয়তা যেই ক্রমটা দেখায়, ব্যস্তানুপাতিক এইভাবে লিখে দিই, যদিও এটা ভুয়া কথা, তারপরেও জিনিসটা মনে রাখার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে আগেই বলে রাখছি, স্থায়িত্ব। ওকে, তার মানে স্থায়িত্বের বিপরীত হচ্ছে সক্রিয়তা। কারো যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয় সক্রিয়তা, স্থায়িত্ব হবে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, উল্টা। ওকে, চলো আমরা আগে কার্বোক্যাটায়নটা দেখি, একটা বুঝাই দিব, বাকিটা তো তোমাকে টেকনিক্যালি আগাই দিছি, রাইট? একটা বুঝাই, কার্বোক্যাটায়ন দেখো, তুমি এটা চিন্তা করো, এটা কার্বন প্লাস, এটা হচ্ছে 3 ডিগ্রি, হ্যাঁ, এটা 3 ডিগ্রি, আর আছে এই পাশে একটা, আর আছে এই পাশে একটা, আর আছে, দেখেই বুঝতে পারতেছো 3 ডিগ্রি কি জিনিস। ওকে, এইটা হচ্ছে কার্বন প্লাস, এইখানে একটা আর আছে, এইখানে একটা আর আছে, আর এটাকে এইচ দিয়ে দিলাম, তার মানে এটা 2 ডিগ্রি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর একদিকে আছে এটা CH2, এইখানে একটা প্লাস দিয়ে দিলাম, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এই পাশে তো মিথাইল থাকলোই, এটা নিয়ে তো আমার চিন্তার কোনো কারণ নাই, এটা মিথাইল কার্বোক্যাটায়ন। ওকে, কার্বোক্যাটায়নটা বুঝো ভালো করে, মনে রাখবা, যার চার্জ, চার্জ যত বেশি, কি বললাম, চার্জ যত বেশি সক্রিয়তা তত বেশি, সক্রিয়তা তত বেশি, এই কথাটা মাথায় রাখো, চার্জ যত বেশি সক্রিয়তা তত বেশি। একটু চিন্তা করো তো বাবারা, অ্যালকাইল গ্রুপ কি ইলেকট্রন দাতা কিনা? হ্যাঁ, অ্যালকাইল গ্রুপগুলা হচ্ছে ইলেকট্রন দাতা। তাহলে আর মূলক এইখান থেকে সে একটা ইলেকট্রন এই দিকে টান দিবে, কার্বনের দিকে মেরে দিবে, এই দিক থেকে একটা ইলেকট্রন একে দান করবে, এই দিক থেকে একটা ইলেকট্রন এই দিকে দান করবে। তাহলে কার্বন তো পজিটিভ চার্জ, কার্বন পজিটিভ চার্জ, আর ইলেকট্রন দিচ্ছে কয়টা দিক থেকে, 3টা দিক থেকে। লিখে দিতে পারো, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর এটার নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। ওকে, তাহলে একে তো 3 দিক থেকে ইলেকট্রন দিতেছে, রাইট? যদি 3 দিক থেকে ইলেকট্রন দেয়, তাহলে এটার পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হলো কয়বার? 3 বার। তাহলে পজিটিভ চার্জ কি কমে গেল না? মনে করো তোমার কাছে +5 আছে, আমি -3 দিয়ে দিলাম তোমার, একদিক থেকে -1 দিলাম, এদিক থেকে -1 দিলাম, এদিক থেকে -1 দিলাম, তাহলে কি হলো, +5 কমে গেল কিনা? +2 হয়ে যাবে না? তাহলে দেখো এই যে প্লাস চার্জটা কমে যাবে কিনা, চার্জ কমে গেছে। এইখানে চলে আসো, এইখানে যদি আসো, দেখো 2 ডিগ্রিতে 2 দিক থেকে ইলেকট্রন কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জকে 2 দিক থেকে দিতেছে ইলেকট্রনটা, রাইট? তাহলে এটা 2 বার কমলো। 1 ডিগ্রির ক্ষেত্রে একদিকে দিতেছে, তাহলে এটা 1 বার কমলো, এখানে কেউ দিতেছে না। তাহলে এখন বলো তো, আমি বলছিলাম চার্জ যার বেশি সক্রিয়তা তার বেশি, তাহলে সক্রিয়তা কার বেশি? অবশ্যই মিথাইলের সক্রিয়তা বেশি। আর এটা নর্মাল হয়েছে, এটা হচ্ছে, এটা তো আরো চার্জ কম, 3 দিক থেকে কম, তা 3 ডিগ্রি সক্রিয়তা কম। আচ্ছা, তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা একটু লিখি, এটা তো কার্বোক্যাটায়ন, এটা সক্রিয়তা কি হবে বলো? মিথাইল হবে, এটা সবচাইতে বেশি হবে সক্রিয়তা, চিহ্নটা পরে দিই, মিথাইল হবে,
তারপরে 1 ডিগ্রি হবে, 2 ডিগ্রি হবে, শেষে গিয়ে 3 ডিগ্রি হবে। চিহ্নটা কোন দিকে যাবে? চিহ্নটা যাবে মিথাইলের সবচেয়ে বেশি সক্রিয় 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হচ্ছে নিষ্ক্রিয়। কথাটা বুঝছো কিনা? খুবই মজা না? এখন এইটা যেহেতু জেনে গেছো, তাহলে এই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব স্থায়িত্বটা কি হবে বলো তো? উল্টে যাবে। 3 ডিগ্রির স্থায়িত্ব সবচাইতে বেশি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর সবচেয়ে স্থায়ী স্থিতিশীল অবস্থা কম হবে মিথাইল কার্বোক্যাটায়নের। বুঝছো কিনা? এইবার একটু চিন্তা করো, তোমার আমি লিখে দিই, কয়েকটা কথা লিখে দিই। দেখো, কার্বোক্যাটায়ন ওকে, এইটার যেই ঘটনা ঘটবে, সেই ঘটনাটা কার ঘটবে বলছিলাম বলো তো বাবারা? ফ্রি রেডিকেলের। তার মানে এই ঘটনাটা ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও সেম কাহিনী দিবে। তাহলে তো আমার আর ব্যাখ্যা দিয়ে বোঝানোর দরকার নাই, একটাই তো ব্যাখ্যা দিছি। ওই একটা ব্যাখ্যা দিয়ে বাকি জিনিস এমনিই পারা যাবে। সবগুলোর এখন ব্যাখ্যা পড়তে যাওয়ার দরকার নাই। তুমি চাইলে চার্জ মিলাই করতে পারো, এইভাবে যেটা বলছি ওইভাবেই করবা। অ্যানায়নের ক্ষেত্রে দেখবা 3 দিক থেকে ইলেকট্রন দিতেছে, তাহলে নেগেটিভ চার্জটা বেড়ে যাবে, তাহলে 3 ডিগ্রি সক্রিয়তা বেশি হবে। এটাই কাহিনী। তাহলে এটার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে যদি বলি সক্রিয়তা কি হবে? মিথাইল কার্বোক্যাটায়নের সক্রিয়তা বেশি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, আর 3 ডিগ্রি সবচাইতে কম। যদি বলি স্থায়িত্ব তাহলে কি হবে? 3 ডিগ্রির স্থায়িত্ব বেশি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন। কথা ক্লিয়ার? এখন চলে আসো, আমরা বলবো কার্বানায়ন। তাহলে এইটার ক্ষেত্রে সক্রিয়তা, আমি বলছিলাম যে এইটার উল্টা হয়ে যাবে এইটা। তাহলে এটা কি ছিল? মিথাইল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা কার্বোক্যাটায়নের সক্রিয়তা ছিল। তাহলে কার্বনের ক্ষেত্রে কি? উল্টাই দাও। তাহলে ঘটনাটা কি ঘটে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর সবচেয়ে সক্রিয়তা কম মিথাইল কার্বানায়নের। এই যে এখানে নেগেটিভ দিয়ে দিছি, এখানে কিন্তু পজিটিভ চার্জ দিই নাই, দেখছো? কারণ এটা কার্বানায়ন বলছে, তাই এখানে নেগেটিভ চার্জ হবে, কারণ এগুলো সব অ্যানায়ন। ক্লিয়ার? ওকে। স্থায়িত্ব, সক্রিয়তার উল্টা স্থায়িত্ব, অলরেডি বলে দিছিলাম। বুঝছো? তাহলে উল্টাই দাও, মিথাইল কার্বানায়নের স্থায়িত্ব সবচাইতে বেশি, স্থিতিশীল বেশি হবে, সক্রিয়তা কম হবে। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ওকে, আচ্ছা। এরপরে চলে আসো অ্যামিনের ক্ষার ধর্ম। অ্যামিনের ক্ষার ধর্ম সহজ সিস্টেম। অ্যামিনের ক্ষার ধর্ম 213। অ্যামিনের ক্ষার ধর্ম কত বাবারা? 213। তার মানে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। দেখছো, এটা হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্ম। এরপর চলে আসো আরেকটা জিনিস জেনে রাখো, SN1 SN2 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, সাবস্টিটিউশন বিক্রিয়া, যেটা SN1 তোমরা জানো, এটাতে 1 আছে না, বড় দেখতে না নাম্বারটা? SN1, 1টা বড় না? তাহলে এর যে সক্রিয়তার ক্রমটা হবে, উল্টা ঘটনা ঘটবে। তাহলে উল্টা কি আসবে? 3 ডিগ্রি থেকে আসবে। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটাগুলো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ওকে, আর এক্স। তাহলে কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 দেয়? 3 ডিগ্রি। তারপর SN2 তে চলে আসো। SN2, এই SN2 তে কি আছে? 2 আছে না, নাম্বারটা বড় না? তাহলে এর ইয়াটা হবে ছোট থেকে। তাহলে ছোট থেকে যদি দিই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এরা কারা? সবাই অ্যালকাইল হ্যালাইড। তাহলে কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 দেয়? 1 ডিগ্রি। মানে কেমনে মনে রাখছি বুঝতে পারছো? এই কয়েকটা ক্রমই কিন্তু বারবার ঘুরাই ফেরাই বারবার আসে, তো এই ক্রমগুলো জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি? প্রত্যেকটা ক্রম দেখলাম, স্থায়িত্ব ইয়াগুলা দেখলাম, আর একটু দেখি।
দেখছো, তার মানে অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম দেখছে 1 2 3, 3 ডিগ্রিকে বেশি দিছে, তার মানে নিঃসন্দেহে এটা একটা ভুল কথা। অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম 213 বলে আসছি, 2 1 3, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি হবে। ক্লিয়ার? দেখছো এক একটা এমসিকিউ সলভ করাচ্ছি, টোটালি চ্যাপ্টারে 20 থেকে 25 পেজ কিন্তু পড়া হয়ে যাচ্ছে, তোমার বেসিকটাও ক্লিয়ার হচ্ছে। এই প্রশ্নগুলো না আসুক, এর আদলে যে প্রশ্ন আসবে, ছোট ছোট প্রশ্ন আসলেও কিন্তু তুমি আনসার করতে পারবা। ওকে, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা নিয়ে একটু দেখি। অ্যালডিহাইড ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তার মানে এটা বিক্রিয়ার মেকানিজম থেকে প্রশ্ন আসছে। তোমার এখন কয়েকটা জিনিস লিখাই দিই, সুন্দর করে মুখস্থ করে ফেলবা। এর আগে জানতে হবে ইলেকট্রোফাইল কি, নিউক্লিওফাইল জিনিসটা কি। চলো আমরা আগাই। গেল। ওকে, দেখো সবার আগে আমরা যেটা করব, ইলেকট্রোফাইল শর্টকাটে বুঝো, ভালোভাবে বুঝবা। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল বলতে বোঝাইতেছি ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কে দেয়? যার পজিটিভ চার্জ আছে। তাহলে একটু চিন্তা করো, আমি তোমাকে সোডিয়াম প্লাস দিলাম, পজিটিভ চার্জ আছে না নাই? আছে, তার মানে একটা ইলেকট্রোফাইল। কথা ক্লিয়ার? ওকে, ডান। আবার কিছু আছে প্রশম ইলেকট্রোফাইল। কারা তারা প্রশম ইলেকট্রোফাইল? এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, FeCl3, BF3। BF3 মানে কি বয়ফ্রেন্ড 3? না, VCl3, বোরন ক্লোরাইড, ট্রাইক্লোরাইড আর বোরন ট্রাইফ্লোরাইড। এরা কারা? সহজ ভাবে মনে রাখবা, যাদের অষ্টক সংকোচন ঘটছে। যাদের কি ঘটছে বাবারা? অষ্টক সংকোচন ঘটছে, অর্থাৎ তারা হচ্ছে লুইস অ্যাসিড। এই যে লুইস অ্যাসিড গুলা, পরিবেশ রসায়নে লুইস অ্যাসিড পড়ছো না? লুইস অ্যাসিড মানে কি? অষ্টক সংকোচন ঘটছে মানে ইলেকট্রন ঘাটতি আছে, তারা হচ্ছে লুইস অ্যাসিড এবং এরা ইলেকট্রোফাইল। কথা ক্লিয়ার? নিউক্লিওফাইলে চলে আসো। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল বলতে কি বুঝো একটু চিন্তা করো। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে, পজিটিভ চার্জ থাকে। এটার প্রতি আকর্ষণটা কে দেয়? নেগেটিভ চার্জ। অবশ্যই অবশ্যই এটা তাহলে নেগেটিভ চার্জ হবে। তোমাকে আমি মনে করো বললাম ক্লোরিন মাইনাস, তাহলে এটা কি নেগেটিভ চার্জ আছে না নাই? তার মানে এটা একটা নিউক্লিওফাইল। তাহলে আমি যদি একটা কার্বো ক্যাটায়ন দিই CH3+, এ অবশ্যই ইলেকট্রোফাইল হবে। আমি যদি একটা কার্বনায়ন দিই নেগেটিভ CH3-, এটা অবশ্যই একটা নিউক্লিওফাইল হবে। আচ্ছা, এরপরে কেউ আছে যারা প্রশম নিউক্লিওফাইল, অর্থাৎ এই চার্জ দেখে তুমি বুঝতে পারবা না তারা কারা, কোত্থেকে এলো এরা, তাই না? তারা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন পাবা। কি পাবা? মুক্ত জোড় ইলেকট্রন পাবা, অর্থাৎ তারা হচ্ছে লুইস ক্ষার। যেমন চিন্তা করো, পানির কথা বলো তো, H2O, অক্সিজেনে মুক্ত জোড় ইলেকট্রন আছে না নাই? আছে। অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে না নাই? আছে। অ্যালকোহল ROH, অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে না নাই? আছে। গ্রিগনার্ড বিকারক RMgX, এই এক্স হ্যালোজেন মুক্ত জোড় ইলেকট্রন আছে না নাই? আছে। অর্থাৎ যারা লুইস ক্ষার বা মুক্ত জোড় ইলেকট্রন আছে বা অষ্টক সম্প্রসারণ ঘটছে, তারা সবাই নিউক্লিওফাইল। ক্লিয়ার? আর ভুল হবে এইগুলাই পরীক্ষায় দিবে, নিচের কোনটি ইলেকট্রোফাইল নয়, নিচের কোনটি নিউক্লিওফাইল নয়, নিচের কোনটি নিউক্লিওফাইল, নিচের কোন বিক্রিয়াতে ইলেকট্রোফাইল আক্রমণ করেছে, এই কথাগুলো জানতে হবে। বুঝতে পারছো? একটা অপশন দিয়ে আমি কোন জায়গায় নিয়ে গেছি তুমি চিন্তা করো। আচ্ছা, এই প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসার মতো জায়গা আছে, এখানে প্রত্যেকটা টপিক বুঝাই দিতেছি। ওকে, এরপরে চলো এখন আমরা বিক্রিয়ার মেকানিজম গুলা দেখবো। মেকানিজম গুলা যদি দেখি, ওয়েট, হ্যাঁ, 1 নম্বর কয়েকটা কথা লিখে দেবো, টানা মুখস্থ, কোনো কথা বলবা না, টানা মুখস্থ। আসো, এটা হচ্ছে মেকানিজম। সংযোজন হইতে পারে, প্রতিস্থাপন হইতে পারে। মনে রাখবা জৈব যৌগের সূচনার বিক্রিয়া, জৈব যৌগের সূচনা, সূচনা ঘটছে সমানুকরণ বিক্রিয়া দিয়ে। কোন বিক্রিয়া দিয়ে বাবারা? সমানুকরণ বিক্রিয়া দিয়ে, ইউরিয়া তৈরির বিক্রিয়া। ওকে, ডান, 1 নাম্বার শেষ। 2 নাম্বার কথা,
যদি দেখো কোথাও অ্যালডিহাইড আছে বা কিটোন আছে, অ্যালডিহাইড বা কিটোন, এরা সাধারণত সচরাচর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। কি বললাম? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। এই আমি যেগুলা লিখে দিতেছি না, এইগুলা তোমরা খাতায় লিখে ফেলবা, লেখার সাথে সাথে দেখবা মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে দেখবা আর বেশি প্যারা হবে না। আমার এগুলো মুখস্থ কেন, আমি কিন্তু জাস্ট প্রশ্নটা দেখছি আর এই যে তোমাদের গড়গড় করে প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝাই দিতেছি। এবং এই যে 4টা অপশন আছে, বিশ্বাস করো 4টা অপশন 4টা আলাদা আলাদা টপিক থেকে আসছে। এবং এই 4টা অপশন তোমাকে এমন ভাবে পড়াবো যে তোমার পুরা জৈব যৌগের 60% কভার হয়ে যাবে। আসো 3 নম্বর যদি দেখো ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে, অর্থাৎ অ্যালকিন বা অ্যালকাইন, এদের সাথে কিছু যোগ করা মানে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। মানে এইখানেও তো ডাবল বন্ড ছিল অ্যালডিহাইড কিটোনে, কিন্তু ওইটা তো আমরা আলাদা করে ফেলছি, দেখছো? অ্যালডিহাইড কিটোন বললে নিউক্লিওফিলিক সংযোজন, আর অ্যালকিন অ্যালকাইন বললে ইলেকট্রোফিলিক সংযোজন। ইলেকট্রোফিলিক সংযোজন। ওকে, এরপর চলে আসো 4 নাম্বার। এই অ্যালকাইল হ্যালাইড আছে, তোমার কাছে কি আছে? অ্যালকাইল হ্যালাইড আছে। এটার সাথে মনে করো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণের বিক্রিয়া ঘটাবা। পটাশিয়াম হাইড্রোক্সাইডের কি জলীয় দ্রবণের বিক্রিয়া ঘটাবা, এটা অলওয়েজ কি হবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। বোঝা গেছে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে। তুমি যদি ক্লাসটা না করো না তাহলে বুঝতে পারবা না। হুদায় পিডিএফ দেন, স্লাইড দেন, এইসব বলে না, ওই পড়ে আমি দেখছি অনেক। আমি নিজেও ছোটবেলায় তোমাদের মতো ছিলাম, আমাদের ক্লাস করে কি হবে, পিডিএফটা দিক আমি দেখে নিব না, হয় না আসলে। এই যে ক্লাসটা হচ্ছে 2x স্পিড দিয়ে তুমি দেখে ফেলবা, দেখবা তুমিও বুঝতে পারতেছো, লেখাটাও হয়ে গেল, তোমার জন্য পড়াটা হয়ে গেল, ক্লাসের পড়া ক্লাসে হয়ে গেল। ক্লিয়ার? ওই তোমার হাতে টাইম নাই, তোমার পরীক্ষা আজ বাদে কাল, তুমি এখন যদি এই আগাম কুগাম করো তাহলে হবে? ভালো করে দেখো। এরপরে চলে আসো 5 নম্বর। যদি অ্যালকাইল হ্যালাইড থাকে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, কি হলীয়? অ্যালকোহলীয় ব্যবহার করো, সেটা অপসারণ বিক্রিয়া। কি বিক্রিয়া বাবারা? অপসারণ বিক্রিয়া, ইলেকট্রোফিলিক অপসারণ। ওকে, এরপরে চলে আসো 6 নম্বর। বেনজিন দেখছো না? বেনজিন দেখছো? এই যে বেনজিনে বহু প্রতিস্থাপন, বেনজিনে কি বহু প্রতিস্থাপন। বহু প্রতিস্থাপন বলতে কি বোঝাইতেছি বলতো? বহু প্রতিস্থাপন বলতে এই যে একটু আগে আমরা এ নম্বর অপশনে যেগুলো কথাবার্তা বললাম, নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এই যে 5 ধরনের বিক্রিয়া কিন্তু বেনজিন দেয়, তাই না? বহু প্রতিস্থাপন। এই বহু প্রতিস্থাপন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কোন ফিলিক বলো তো বাবারা? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ক্লিয়ার? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, চমলক্ষ একটা ব্যাপার, তুমি লেখো 7 নম্বর। খাড়াসেন নীতি নাম শুনছো না? বিপরীত মার্কনিকভ নীতি, যেটা ওই যে আমাদের বিপরীত মার্কনিকভ নীতি, যেটা খাড়াসেন নীতি বলে অনেকে, রাইট? বিপরীত বা পারক্সাইড ফলাফল, এইটা যেটা হয়, এইটা ঘটে হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে। ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে ঘটে। দেখো কতগুলা মেকানিজম তোমারে পড়াই ফেললাম এক নজরে। তোমার আসবে এমসিকিউ, তুমি মেকানিজম দেখো কেমনে কি হয়েছে, এত জানার দরকার নাই, এগুলা তুমি মনে রাখো, দেখো হয়ে যাও, মনে রাখাটা ইজি। এই যে অ্যালডিহাইড কিটোন হলে কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, কারণ এখানে অক্সিজেন আছে নেগেটিভ, তাহলে নিউক্লিওফিলিক হয়ে যাবে। এখানে ডাবল বন্ড ত্রিপল ইলেকট্রোফিলিক। এই বেনজিনে দেখো ইলেকট্রোফিলিক ডাবল বন্ড আছে কিন্তু। তারপরে এই যে হ্যালোজেনে আবার কাহিনী হচ্ছে কি, অ্যালকাইল হ্যালাইডে
পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দিলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, আর পটাশিয়াম হাইড্রোক্সাইডে যদি তোমার অ্যালকোহলীয় দিই অপসারণ, আর খাড়াসের নীতি ফ্রি র্যাডিক্যাল সমানুকরণ। এই কয়েকটা বিক্রিয়ার মধ্যে দেখবা সকল অপশন রেগুলার ঘোরাফেরা করে। তুমি যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, তুমি যদি অনুশীলনী কোশ্চেন সলভ করো, দেখবা এইগুলাই বারবার আসে। তাহলে অ্যালডিহাইড কিটোন দেয় নাই, দিয়ে দিছে প্রোপানন, দিয়ে দিছে একটা মনে করো যে অ্যালকিন দেয় নাই, দিয়ে দিছে অ্যাসিটিলিন, বলবে কোন মেকানিজমে ঘটে। তুমি তো জানো, তুমি তো মেন কার্যকরী মূলকটা জেনে গেছো, সে প্রোপানন দিক, বিউটানন দিক, বিউটানঅ্যালডিহাইড দিক, যাই দিক না কেন, বা জিতাইন দিক, মানে জিতের সাথে ট্রিপল বন্ড আছে, তার মানে ট্রিপল বন্ড ইলেকট্রোফিলিক সংযোজন দিয়ে দিব। বোঝা গেছে? তুমি জাস্ট এই কার্যকরী মূলকটা দেখে চিনে রাখো। ওকে, তাহলে আমরা দেখলাম অ্যালডিহাইড কিটোন কি দেয়, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আমাদের তাহলে কি হলো, কই কত নাম্বার 6। তোমার এই চারিদিকটা বারবার রিক্যাপ কেন করাইতেছি, যেন স্লাইড উল্টাইলে তোমার বারবার মনে থাকে, ঠিক আছে, বারবার মনে থাকে। এই যে অ্যালডিহাইডে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়, তার মানে নিঃসন্দেহে বলতে পারি এই কথাটা ভুল, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয়। আচ্ছা, 3টা যেহেতু ভুল গেছে, 4 নাম্বারটা নিশ্চয়ই রাইট হবে। তো 4 নাম্বারটাও আমাদেরকে পড়তে হবে, আমরা একটু পড়ে দেখি নিচের কোনটি সত্য। ব্যাকেলাইট একটি থার্মোসেট প্লাস্টিক। ওকে, থার্মোসেট প্লাস্টিক, ওই যে শেষের দিকে জিনিসগুলা কি কি তোমাকে একটু জানতে হবে। প্লাস্টিক, চলো আমরা যদি দেখি প্লাস্টিক, তাই না? তুমি এই যে পৃষ্ঠা উল্টাচ্ছি, তুমি আরেকবার রিক্যাপ করতে করতে যাও যে আসলে কি পড়াইছি, ঠিক আছে? ওকে ওকে, প্লাস্টিক, এই যে প্লাস্টিক, প্লাস্টিকের একটা নিজস্ব তাপমাত্রা আছে। এই তাপমাত্রাটাকে আমরা টিজি তাপমাত্রা বলি, গ্লাস টেম্পারেচার। এই তাপমাত্রার ওখানে ও তখন ইলাস্টোমারে পরিণত হয়। কি মার? ইলাস্টোমার। বোঝা গেছে বাবারা? ইলাস্টোমারে পরিণত হয়, ওইটাকে আমরা বলি প্লাস্টিসিটি ধর্ম ইয়া পারে। এখন ক্রস লিঙ্কের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? ক্রস লিঙ্ক, ক্রস লিঙ্ক। এই ক্রস লিঙ্কের উপর ভিত্তি করে প্লাস্টিককে দুইটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি? দুইটা ভাগে ভাগ করি। একটা থার্মোপ্লাস্টিক, আরেকটা থার্মোসেট প্লাস্টিক। দেখো নামের মধ্যে আনসার আছে, একটু মানে কি হয় এত বেসিক বোঝার দরকার নেই, মুখস্থ রাখতে হবে, আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। সেট তার মানে একবারই সেট, সেট একবারই সেট, একে আর 2-3 বার কিছু কাজ করা যাবে না। বোঝা গেছে? তাহলে থার্মোসেট মানে একে রিসাইকেল করা যাবে না, নট পসিবল, রিসাইকেল করা যাবে না। থার্মোসেট মানে একে, এর কোনো প্রবাহ ধর্ম নেই, তরল প্রবাহ যে ধর্মটা, প্রবাহ তরল বা তরল প্রবাহ একই কথা, এই ধর্ম এর নাই। ওকে, তাহলে এটা যদি একবারই থাকে, এর মধ্যে ক্রস লিঙ্ক থাকে প্রচুর, ক্রস লিঙ্ক, জটিল একটা ক্রস লিঙ্ক থাকে, প্রচুর ক্রস লিঙ্ক থাকে। কি লিঙ্ক থাকে? প্রচুর ক্রস লিঙ্ক থাকে, প্রচুর ক্রস লিঙ্ক থাকে। ওকে, তাহলে একবারই সেট যখন বলছি, তাহলে সেট হিসেবে কি পাওয়া যায়? এই যে যখন বিয়ে করো তোমরা, হ্যাঁ, বিয়েতে আমরা কি নিয়ে যাই? ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেসার কুকার নিয়ে যাই বা মেলামাইনের সেট নিয়ে যাই, তাই না? এই সেট গুলা হচ্ছে থার্মোসেট। ওকে, তাহলে জিনিসটা কি হইলো? কি বললাম? থার্মোসেট। তাহলে উদাহরণ কি বলতেছি, এটা দিয়ে দিই, ব্যাকেলাইট, ব্যাকেলাইট, মেলামাইন। ওকে, ব্যাকেলাইট, মেলামাইন। আচ্ছা, থার্মোপ্লাস্টিকে চলে আসো, তাহলে উল্টা। একটা মনে রাখছো মানে কি? থার্মোপ্লাস্টিক তার উল্টা হবে। থার্মোপ্লাস্টিক মানে একে রিসাইকেল করা যাবে। বানান ভুল লিখলাম নাকি? আসলে ইংলিশের অবস্থা জঘন্য। রিসাইকেল করা যাবে, প্রবাহ তরল ধর্ম থাকবে, ক্রস লিঙ্ক কম, এটার ক্রস লিঙ্ক অত বেশি নাই, ক্রস লিঙ্ক নাই বললেই চলে। ওকে, থার্মোপ্লাস্টিকের উদাহরণ কি? যে কোনো প্লাস্টিক,
যে কোনো কোনটিক প্লাস্টিক, প্লাস্টিককে গলিয়ে তুমি রিসাইকেল করে নতুন বোতল, প্লাস্টিকের বোতল তৈরি করা যায় না? যায় কিন্তু। তাহলে প্লাস্টিক, পলিস্টার বা পলিথিন, পলিস্টারিন, হ্যাঁ পলিস্টারিন, পলিস্টারিন, তারপর পলিথিন, এইগুলা হচ্ছে পলিথিন, লিখে দিই। তোমরা আবার বলবা না যে লিখে দেয় নাই কেন, তাই না? পলিথিন, এইগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক। এখন বলো থার্মোসেট প্লাস্টিক, থার্মোপ্লাস্টিক, এই জিনিসগুলো কি আর ভুল হবে? থার্মোসেট একবারই সেট। ওকে, এখন চলে আসো এই ব্যাকেলাইট, এটা একটু জেনে রাখো। ব্যাকেলাইট তৈরি করতে আমার ফর্মালডিহাইড লাগে। ব্যাকেলাইট তৈরি করতে কি লাগে? ফর্মালডিহাইড বা মিথানল লাগে। মিথানল দিয়ে আমরা ব্যাকেলাইট তৈরি করি। তাহলে আমরা কি দেখলাম? প্লাস্টিক দেখলাম, থার্মোসেট, থার্মোপ্লাস্টিক দেখলাম, বৈশিষ্ট্যগুলো জেনে গেলাম। এই ক্রসলিঙ্ক প্রচুর, মানে এটাকে বলে জটিল ক্রসলিঙ্ক থাকে। কি লিঙ্ক? জটিল ক্রসলিঙ্ক। চলো আমরা একটু দেখি। দেখছো একটা এমসিকিউ এ 4টা অপশন নিয়ে তোমার কতগুলো টপিক শেষ করালাম। একবার আমরা রিক্যাপ করি। দেখো ডি নম্বর অপশন আমরা প্লাস্টিক নিয়ে, শেষের দিকে, প্রচুর ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু জৈব যৌগে প্রচুর হয়। আচ্ছা, একটা গেল। 2 নম্বর হচ্ছে মেকানিজম, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এইটা মেকানিজম থেকে প্রশ্ন কিন্তু জৈব যৌগে আসে। এবং এই মেকানিজমটা ধরতে পারলে তোমার জৈব যৌগের প্রায় 50% পড়াশোনা কাভার হয়ে যায়। ঠিক আছে না? বিক্রিয়া কিন্তু খুব বেশি পড়া লাগে না, মেকানিজমটা ধরতে পারলে বাকি সব পড়া কিন্তু হয়ে যায়। এরপরে চলে আসো বিক্রিয়ার ক্রমগুলা, কোনটা কত ডিগ্রি, এই ডিগ্রি নিয়ে পড়াশোনা। কার্বোক্যাটনের ডিগ্রি কত, অ্যামিনের ক্ষার ধর্মের ডিগ্রি কত, SN1 SN2 এর ডিগ্রি কত, আমরা প্রত্যেকটা জিনিস ডিগ্রি পড়াইছি। তাহলে এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্টলি প্রশ্ন হয়। আচ্ছা, এরপরে চলে আসো, মানে যা পড়াবো তাই আসবে। এই যে অর্থ প্যারা নির্দেশক, কে বেনজিন বলায় সক্রিয়তা বৃদ্ধিকারী, কে কম হ্রাসকারী, কে কোথায় বিক্রিয়া করে, কার সাথে কি ঘটনা, কোথায় ব্যতিক্রম। এটা অ্যানিলিনেরটা যে এক্সেপশন, এটা তো বলে দিছি তাই না? অ্যানিলিনের এইটা হচ্ছে এক্সেপশন, যে মেটা অবস্থানে নাইট্রেশনটা ঘটে। হ্রাসকারী, এই জিনিসগুলা দেখো তো। তাহলে অ্যানিলিনের নাইট্রেশন অর্থপ্যারাতে ঘটে, এটা ভুয়া কথা। অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম এইটা, এটা ভুয়া কথা। অ্যালডিহাইড ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়, এটা ভুয়া কথা। ব্যাকেলাইট একটা থার্মোসেট প্লাস্টিক। তাহলে সঠিক আনসার কোনটা? সঠিক আনসার হচ্ছে ডি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো এই 4টা অপশন দিয়ে তোমার কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে জৈব যৌগের প্রায় 60% কভার করে দিয়েছি আমরা। ঠিক আছে, সাথে থাকো, আরো জৈব যৌগের অনেক মজার মজার তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের জৈব যৌগের কোনো ভয় থাকবে না। দেখো একটা প্রশ্ন দিয়ে যদি এত কিছু সলভ করা যায় তাহলে ভালো হয় না? মাত্র 3টা প্রশ্ন দিয়ে পুরো জৈব যৌগ আমি যদি তোমার 90% কভার করে দিই, এটা একটা মজার ব্যাপার কিন্তু, তাই না? ওকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এবং এই জিনিসটা যে কি একটা জিনিস, তুই পরীক্ষার হলে মিস, মানে যদি ক্লাসটা না করো তাহলে তুমি মিস করবা, ব্যাপারটা এরকম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।